বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো জিম করবেটের গল্প চামারি। নামটা শুনেই বোঝা যায় যে চামারি ছিল ভারতের 6 কোটি অস্পৃশ্য মানুষের মধ্যে সবচেয়ে নিচু স্তরের একজন লোক। তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সে একদিন আমার কাছে কাজ চাইল। তার স্ত্রীর শরীরটিতে মাংস ছিল না, তার ছেঁড়া ঘাগরা ধরে দুটি শিশু দাঁড়িয়ে রইল। চামারির দেহটি ছোট এবং জীর্ণ শীর্ণ, মালগুদামে কাজ করবার মতো জোর তাতে ছিল না। তাই আমি তাকে আর তার বউকে কয়লা সরাবার কাজে লাগিয়ে দিলুম। পরদিন সকালবেলা তাদের দুজনকে বেলচা আর ঝুড়ি দিলুম। তারাও সাহস এবং অধ্যাবসায় নিয়ে তাদের সাধ্যাতীত এই কাজে লেগে গেল। সন্ধ্যের দিকে তাদের কাজটা শেষ করে দেওয়ার জন্যে আমায় অন্য লোক লাগাতে হলো, কেননা 50খানা মালগাড়ির মধ্যে একখানার মাল খালাস করতে দেরি হওয়ার মানে 200 জনের কাজ আটকে থাকা। 2 দিন ধরে চামারি আর তার বউ বিপুল বিক্রমে কাজ করলো বটে, কিন্তু তাতেও কাজ হলো না। তৃতীয় দিন সকালবেলা যখন তারা ময়লা ন্যাকড়া দিয়ে তাদের ফোসকা পড়া হাত বেঁধে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন আমি চামারিকে জিজ্ঞেস করলুম যে সে লিখতে পড়তে জানে কিনা। সে বললে যে সে সামান্য একটু হিন্দি জানে। আমি তাকে ঝুড়ি আর বেলচা ফেরত দিয়ে হুকুম নেবার জন্য আমার আপিসে আসতে বললুম। কয়েকদিন আগেই আমি মাতলামির জন্য আমার কয়লা কুলির দলের সর্দারকে বরখাস্ত করেছিলুম। জীবনে আমি এই একটি লোককেই বরখাস্ত করেছি। এদিকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে চামারি আর তার বউ কেউই যে কাজ তারা করছে তা থেকে জীবিকা অর্জন করতে পারবে না। কাজেই আমি চামারিকে সর্দারের পদ দিয়ে পরীক্ষা করব বলে ঠিক করলুম। চামারি ভেবেছিল যে তাকে বরখাস্ত করব বলেই আপিসে ডেকে এনেছি। যখন আমি তাকে নতুন একখানা হিসেবের খাতা আর একটি পেন্সিল দিয়ে বললুম যে সে যেন বড় লাইনের যেসব ওয়াগান থেকে কয়লা নামানো হচ্ছে সেগুলোর নম্বর এবং প্রত্যেক ওয়াগানে যেসব মেয়ে পুরুষ কাজ করছে তাদের সকলের নাম লিখে নিয়েই আসে, তখন সে স্বস্তি পেল এবং গর্ববোধ করতে লাগল। আমি যে সংবাদ চাইলুম, আধ ঘন্টা বাদে সে তা নিয়ে ফিরে এলো। সব কথা পরিচ্ছন্নভাবে তার খাতায় লেখা রয়েছে। লেখাগুলো নির্ভুল কিনা তা যাচাই করে আমি খাতাখানা তাকে ফেরত দিয়ে বললুম যে তাকে কয়লাকুলিদের সর্দারিতে বহাল করলুম। তার কাজ তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলুম। তখন কয়লার কাজ করছিল 200 কুলি। মাত্র 1 ঘন্টা আগে যে নগণ্য লোকটি তার হীন জন্মের সব অযোগ্যতার বোঝা নিয়ে নিচু হয়েছিল, সে এখন বগলে একটি খাতা আর কানে একটি পেন্সিল গুঁজে জীবনেই প্রথম তার মাথাটি উঁচু করে আমার আপিসে থেকে বাইরে পা বাড়ালো। জীবনে আমি যত লোককে কাজে লাগিয়েছি তাদের মধ্যে চামারির মতো বিবেক সম্পন্ন এবং পরিশ্রমী লোক খুবই কম দেখেছি। তার অধীন কুলির দলের সব জাতের মেয়ে পুরুষের মধ্যে ব্রাহ্মণ, ছত্রী আর ঠাকুরও ছিল, কিন্তু তাদের যার যা জন্মগত অধিকার তার চাইতে কম মর্যাদা দেখিয়ে সে একবারও এইসব মেয়েদের আর পুরুষদের বিরাগ উৎপাদন করেনি। অথচ তার কর্তৃত্ব কেউ কখনো অমান্য করেনি। তার অধীনে যারা কাজ করত তাদের প্রত্যেকের আলাদা হিসেব রাখবার দায়িত্ব তার উপরে ছিল, এবং যে 20 বছর সে আমার কাছে কাজ করেছিল তার হিসেবের নির্ভুলতা নিয়ে কোনো প্রশ্ন কোনো দিন ওঠেনি। প্রতি রবিবার সন্ধ্যেবেলা চামারি একখানা মাদুরে আর আমি একটি টুলের উপর বসতুম। আমাদের মাঝখানে থাকতো তামার পয়সার মস্ত একটি স্তূপ, আর আমাদের ঘিরে থাকতো তাদের সপ্তাহের পাওনার জন্য ব্যগ্রভাবে অপেক্ষমান কয়লার গুঁড়ো মাখা অনেকগুলি স্ত্রীলোক আর পুরুষ। আমার চারপাশের এই সরল পরিশ্রমী মানুষগুলোর সঙ্গে আমিও সমানভাবে এই সন্ধেগুলো উপভোগ করতুম, কেননা তারা মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার করত তা পেতে যত আনন্দ, তা দিতে আমারও তেমনি আনন্দ হতো। সারা সপ্তাহ ধরে তারা আধ মাইল লম্বা একটা প্ল্যাটফর্মে কাজ করত, আর তাদের মধ্যে কেউ বা থাকতো আমার দেওয়া বাড়িতে, কেউ বা থাকতো আশপাশের গ্রামগুলিতে। তাই তাদের মধ্যে মেলামেশার সুযোগ খুব একটা ছিল না।
রবিবারের সন্ধেগুলিতে তারা সেই সুযোগ পেত আর পূর্ণভাবে তার সদ্ব্যবহার করত। কঠোর পরিশ্রমী লোকরা সর্বদাই হাসি খুশি হয়, কেননা কাল্পনিক কষ্ট বানিয়ে নেবার মতো সময় তারা পায় না। আর সত্যিকার দুঃখের চাইতে মন গড়া দুঃখ তো সবসময় বেশি কষ্টকর হয়। এ কথা মানতেই হবে যে আমার লোকেরা দিন দরিদ্র এবং ঝঞ্ঝাট অশান্তি তাদের যথেষ্টই থাকত। তা সত্ত্বেও তারা বেশ আমোদে ছিল। আমিও তাদের মতো ভালো করেই তাদের ভাষা বুঝতে আর বলতে পারতুম বলে তাদের মন খোলা কথাবার্তায় এবং তাদের সব ঠাট্টা তামাশায় যোগ দিতে পারতুম। রেল কোম্পানি আমার টাকা দিত ওজন দরে, আর আমি আমার লোকেদের দিতুম ওয়াগন হিসেবে। তা সেটা গুদামের কাজেই হোক আর কয়লার প্ল্যাটফর্মের কাজেই হোক। মাল গুদামের কাজের বাবদ আমি টাকাটা সর্দারদের হাতে দিত। তারা যে যার লোককে তা থেকে তাদের পাওনা বেঁটে দিত। কিন্তু কয়লার মজুর আর মজুরনীদের প্রত্যেককে আমি নিজেই মজুরিটা দিতুম। চামারিকে নোট দিতুম, সে মোকামা বাজারে গিয়ে সেগুলোকে ভাঙিয়ে সব পয়সা করে নিয়ে আসত। তারপর রবিবার সন্ধেবেলা আমাদের মাঝখানে সেই পয়সার কাঁড়ি নিয়ে আমরা দুজনে বসতুম। 7 দিনের মধ্যে যত ওয়াগান খালাস করা হয়েছে তার প্রত্যেকটিতে যে যে পুরুষ আর মেয়ে কাজ করেছে চামারি তাদের নাম পড়ে যেত। আর আমি তাড়াতাড়ি মনে মনে হিসেব করে নিয়ে প্রত্যেক কর্মীর যার যা পাওনা তা তাকে দিতুম। প্রতি ওয়াগান খালাসের জন্য আমি 40 পয়সা মানে 10 আনা করে দিতুম। কোনো একটা ওয়াগান খালাস করতে যতজন করেছে যদি পাওনাটা তাদের মধ্যে সমানভাবে ভাগ করা না যেত তাহলে আমি বাড়তি পয়সা তাদের একজনের হাতে দিয়ে দিতুম। সে পরে তা দিয়ে নুন কিনে এনে সকলের মধ্যে তা ভাগ করে নিত। টাকা দেবার এই নিয়মটা সকলেরই সন্তোষজনক হতো। কাজটা খুব কষ্টকর আর খাটতেও হতো অনেকক্ষণ, একথা ঠিক, কিন্তু এতে ক্ষেত মজুরের চাইতে 3 গুণ বেশি আয় হতো। তাছাড়া আমার কাজ ছিল স্থায়ী আর ক্ষেত মজুরি ছিল মরশুমি অস্থায়ী কাজ। চামারিকে মাসে 15 টাকা মাইনেতে নিযুক্ত করেছিল, তা ক্রমে ক্রমে বাড়িয়ে 40 টাকা করা হয়েছিল। রেলের বেশিরভাগ কেরানি যা পেত এটা তার চাইতেও বেশি। এছাড়া চামারিকে মালগুদামে 10 জন লোককে লাগাতেও দিয়েছিল। ভারতবর্ষে মানুষের সম্মান অনেকটাই স্থির হয় তার রোজগার আর তার টাকার ব্যবহার দেখে। ভালো মাইনে পাচ্ছিল বলে চামারি সব রকম লোকের শ্রদ্ধা পাচ্ছিল বটে, কিন্তু সে যে রকম বিনা আড়ম্বরে টাকাটা খরচ করত তার জন্য সে আরো বেশি শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিল। খিদে যে কি তা সে জেনেছিল, তাই সে এটা তার কর্তব্য বলে গ্রহণ করল যে সে যেমন কষ্ট পেয়েছে তেমন কষ্ট যাতে আর কেউ না পায় তা সে যথাশক্তি দেখবে। তার নিজের নিচু জাতের কেউ তার দরজায় এলে সে তার সঙ্গে তার নিজের খাবার সানন্দে ভাগ করে খেত, এবং যেসব অতিথি জাতের বাধার জন্যে চামারির বউয়ের রান্না খেতে পারত না তারা নিজেরা রান্না করে নেবার জন্য সিধে পেত। এরকম করে সদাব্রত খুলে রাখার জন্যে তার বউয়ের কথায় আমি চামারিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সব সময় বলতো যে আমি যে 15 টাকায় তাকে প্রথম কাজে নিযুক্ত করি সেই টাকাতেই তো তার পরিবারের বেশ কুলিয়ে যাচ্ছিল। এখন তার বউকে তার চাইতে বেশি দিলে তাকে অপব্যয় করতে উৎসাহ দেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে তার অপব্যয়টা কোন দিক থেকে হতে পারে। সে জবাব দিল যে তার বউ তাকে কেবলই জামা কাপড় সম্বন্ধে অনুযোগ করে আর বলে যে তার অধীনে লোকেদের চাইতেও তার পোশাক ভালো হওয়া উচিত, অথচ সে নিজে মনে করে যে পোশাকের টাকাটা যদি গরিবদের খাওয়ানোয় খরচা হয় সেটাই অনেক ভালো। তারপর তার যুক্তিটাকে একেবারে পাকা প্রমাণ করবার জন্য সে বলল, এই নিজেকেই দেখুন না মহারাজ। সে প্রথম দিন আমাকে এই বলেই সম্বোধন করেছিল, তার শেষ দিন পর্যন্ত তাই বলে এসেছে। আপনি তো কত বছর ধরে এই পোশাকটাই পরছেন, আপনি যা পারেন আমি তা পারবো না কেন? আসলে কিন্তু আমার পোশাক সম্বন্ধে তার একটু ভুল হয়েছিল। একই কাপড়ে তৈরি 2 প্রস্থ স্যুট ছিল আমার। একটির কয়লার গুঁড়ো যখন সাফ করা হতো তখন অন্যটি ব্যবহৃত হতো। আমি মোকামাঘাটে 16 বছর আছি। এমন সময় কাইজার উইলহেলম তার যুদ্ধটি বাঁধিয়ে বসলেন। আমার যুদ্ধে যাওয়ার কথায় রেল কোম্পানি প্রথমে আপত্তি করেছিল, কিন্তু শেষে যখন আমি ঠিকাদারিটা চালিয়ে যাব বললুম
তখন তারা রাজি হলো। আমার লোকদের নিয়ে এক আলোচনা সভা করলুম। এই যুদ্ধের তাৎপর্য যে কি সে কথা তাদের বোঝানো অসম্ভব হলো, কিন্তু আমি না থাকলেও তাদের প্রত্যেকে কাজটা চালিয়ে যেতে ইচ্ছুক সেটা জানা গেল। আমি যে বছর ধরে প্রথমে ফ্রান্সে ও পরে ওয়াজিরিস্তানে সেনাদলে কাজ করছিলাম, তখন যে মোকামা ঘাট দিয়ে অবাধে এবং একটি গোলমালও না হয়ে মাল চলাচল হয়েছিল সেটা সম্পূর্ণই তাদের আনুগত্য এবং অনুরাগের জন্য সম্ভব হয়েছিল। আমার অবর্তমানে রামশরণ ট্রান্সশিপমেন্ট ইন্সপেক্টর হন। 4 বছর বাদে যখন ফিরে এলুম, তখন আমার লোকদের সঙ্গে আবার যোগাযোগ হবার সময় এই সুখের অনুভূতিটি হলো যে আমি মোটে একটি দিন এখানে ছিলুম না। তারা বলল যে তারা মন্দিরে, মসজিদে আর বাড়ির ঠাকুর ঘরে প্রার্থনা জানিয়েছিল বলে আমি নিরাপদে ফিরে এসেছি। যুদ্ধ থেকে ফিরে আসবার পরের গ্রীষ্মকালে সারা বাংলাদেশ জুড়ে বেজায় কলেরা দেখা দিল। কয়লা কুলিদের মধ্যে 2 জন মেয়ে আর একটি পুরুষ একসঙ্গে এই রোগের খপ্পরে পড়ল। চামারি আর আমি পালা করে তাদের সেবা করতে লাগলুম, তাদের মনে সাহস সঞ্চার করতে লাগলুম। শেষে শুধুমাত্র মনের জোরে তারা রক্ষা পেয়ে গেল। এর কিছুদিন বাদে এক রাত্রে আমি শুনতে পেলুম যে বাংলোর বারান্দায় কি যেন ঘোরাফেরা করছে। বাংলোয় আমি একাই ছিলুম। কে তা জিজ্ঞেস করায় অন্ধকারের ভিতর থেকে একটা জবাব এলো, আমি চামারির বউ, আপনাকে বলতে এসেছি যে তার কলেরা হয়েছে। তাকে দাঁড়াতে বলে আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে একটি লণ্ঠন জেলে আর লাঠি নিয়ে তার সঙ্গে রওনা হলুম। মোকামা ঘাটে বড় বিষাক্ত সাপের ভয়। সেদিন চামারি সারাদিন কাজ করবার পর বিকেলবেলা আমার সঙ্গে কাছেই একটা গ্রামে গিয়েছিল। পার্বতী বলে তার কয়লা কুলির দলের একটি স্ত্রীলোক সেখানে গুরুতর পীড়িত হয়ে পড়েছে বলে খবর এসেছিল। পার্বতী বিধবা, তার 3টি সন্তান। মোকামা ঘাটে আসার পর সেই প্রথম স্ত্রীলোক যে আমার কাছে কাজ করতে এসেছিল, আর এই দীর্ঘ 20 বছর ধরে সে অক্লান্তভাবে কাজ করেছিল। সবসময় হাসি খুশি আর আনন্দময়ী এই মেয়েটি সর্বদাই যার দরকার তাকেই সাহায্য করতে প্রস্তুত ছিল। রবিবারের সান্ধ্য আসরের সেই ছিল প্রাণ, কারণ সে বিধবা বলে সকলের সঙ্গেই ঠাট্টা কৌতুক করতে পারত। তাতে ভারতীয় সমাজের শালীনতার কঠোর নিয়ম লঙ্ঘন করা হতো না। যে ছেলেটি তার অসুখের খবর আমার কাছে নিয়ে এসেছিল সে জানত না যে তার কি হয়েছে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস যে পার্বতী মরতে বসেছে। সুতরাং আমি সামান্য কয়েকটি ওষুধ সঙ্গে নিয়ে আর যাওয়ার পথে চামারিকে ডাক দিয়ে তাড়াতাড়ি সেই গ্রামে গেলুম। গিয়ে দেখি যে পার্বতী তার বৃদ্ধা মায়ের কোলে মাথা রেখে কুড়ে ঘরের মেঝেতে শুয়ে রয়েছে। ধনুষ্টঙ্কার এই আমি প্রথম দেখলুম এবং আশা করি এটাই শেষ দেখা হবে। পার্বতীর মতো দাঁত থাকলে যে কোনো চিত্রতারকার ভাগ্য ফিরে যেত। তাকে জল খাওয়াবার জন্যে চার দিয়ে খুলতে গিয়ে সেই দাঁতের পাটি ভেঙে গিয়েছিল। তার জ্ঞান ছিল, কিন্তু সে কথা বলতে পারছিল না। যে যন্ত্রণা সে ভোগ করছিল তা বর্ণনা করার ভাষা আমার নেই। তাকে আরাম দেওয়ার জন্যে আমার কিছুই করবার ছিল না, শুধু তার শ্বাস প্রশ্বাস একটু সহজ হতে পারে ভেবে তার গলার খিঁচে থাকা পেশিগুলো একটু মালিশ করে দিতে লাগলুম। যখন এই করছি তখন যেন একটা ইলেকট্রিক শক খেয়ে তার শরীরটা থরথর করে কেঁপে উঠল। তার হৃৎস্পন্দন যেন দয়া করে থেমে গেল। তার সব যন্ত্রণার অবসান হল। দরিদ্রের কুটিরটি থেকে ফিরে আসবার সময় আমাতে আর চামারিতে একটি কথাও হলো না। মৃতদেহ সৎকারের আয়োজন ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছিল। সেই উঁচু জাতের মেয়েটির আর আমাদের মাঝখানে সংস্কারগত বাধা ছিল প্রচুর, তবু তার জন্যে আমাদের ভালোবাসার কিছু কমতি হয়নি। আর এই আনন্দময়ী, কঠোর পরিশ্রমী ছোটখাটো মেয়েটির অভাব আমরা মুখে স্বীকার না করলেও খুবই অনুভব করব, এ কথা আমরা দুজনেই জানতুম। সে রাত্রে আমি সামারিয়া ঘাটে চলে যাওয়াতে চামারির সঙ্গে আমার আর দেখা হয়নি। আর এখন তার বউ বলতে এসেছে যে তার কলেরা হয়েছে। ভারতে আমরা কলেরাকে ঘৃণা আর ভয় দুই করি, কিন্তু বোধহয় আমরা অদৃষ্টবাদী বলেই ছোঁয়াচ লাগবার ভয় আমাদের নেই। তাই আমি দেখে অবাক হলুম না যে চামারির দড়ির খাটিয়া ঘিরে বহু লোক মেঝেতে বসে আছে। ঘরটা অন্ধকার, কিন্তু আমার হাতের লণ্ঠনের আলোয়
চামারি আমাকে চিনতে পেরে বললে, এই অসময়ে আপনাকে ডেকে এনেছে বলে আমার বউকে মাফ করবেন। রাত তখন 2টো। ভোর হওয়ার আগে আপনাকে বিরক্ত করতে বারণ করেছিল ওকে, ও আমার কথা শুনল না। ঘন্টা 10 আগে চামারিতে আমাদের ছাড়াছাড়ি হয়েছিল। তখন সে তো বেশ সুস্থই ছিল বলে মনে হয়েছিল, কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে তার চেহারা কিরকম বদলে গিয়েছে তা দেখে আমি চমকে উঠলুম। সে চিরকালই রোগা পাতলা মানুষ, এখন দেখে মনে হলো সে যেন কুঁকড়ে আরো অর্ধেক হয়ে গিয়েছে। চোখ দুটি গভীরভাবে কোটরে ঢুকে গিয়েছে, স্বর অতি দুর্বল, ফিসফিসানির চেয়ে বেশি কিছু নয়। ঘরের ভিতর সাংঘাতিক গরম, তাই আমি তার প্রায় উলঙ্গ দেহ একখানা চাদর দিয়ে ঢেকে লোকেদের দিয়ে তাকে বাইরে উঠোনে আনিয়ে নিলুম। কলেরা রোগীর পক্ষে জায়গাটা বড়ই প্রকাশ্য স্থান, তা ঠিক, কিন্তু তার মতো অবস্থার মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো হাওয়াও সেখানে ছিল না। অমন উত্তপ্ত একটা ঘরের চাইতে প্রকাশ্য স্থানও অনেক ভালো। চামারিতে আর আমাতে মিলে অনেক কলেরার কেস এর সঙ্গে লড়াই করেছি। ঘাবড়ে যাওয়ার যে কি বিপদ, আর আমার নাগালের মধ্যে যেসব সামান্য ওষুধপত্র ছিল তার উপর বিশ্বাস রাখাটা যে কত দরকার, সে কথা তার চেয়ে ভালো আর কেউ জানত না। এই বিশ্রী রোগের সঙ্গে সে বীরের মতো যুঝতে লাগলো। একবারও হতাশ না হয়ে আমি তার রোগ ঠেকাবার এবং শরীরে জোর বজায় রাখবার জন্য যত কিছু দিলুম তাই সে খেতে লাগলো। দিনটা গরম হলেও তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে গরম রাখবার জন্যে তার বিছানার তলায় জ্বলন্ত কয়লা ভরা একটা আগুনের পাত্র রাখা হলো, আর তার হাতের পাতায় আর পায়ের তেলোয় সুঁঠের গুঁড়ো ঘষা হতে লাগলো। 48 ঘন্টা ধরে এই লড়াই চলল। তার প্রতিটি মুহূর্তে মরণের সঙ্গে পাল্লা দেওয়া হলো। তারপর সেই সাহসী ছোট্ট মানুষটির আচ্ছন্ন ভাব দেখা দিল। নারী ক্ষীণ হয়ে আসতে লাগলো। শ্বাসক্রিয়া বুঝতে পারা দুঃসাধ্য হয়ে উঠল। রাত 12টা থেকে 4টের একটু পর পর্যন্ত তার এই অবস্থা চলল। বুঝলাম যে আমার বন্ধু আর সামলাতে পারবে না। এই দীর্ঘকাল ধরে আমার সঙ্গে যেসব নির্বাক মানুষ তার উপর লক্ষ্য রাখছিল, তারা হয় মাটিতে বসে নয় চামারিকে ঘিরে দাঁড়িয়েছিল। এমন সময় চামারি হঠাৎ উঠে বসে, ব্যগ্রভাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক স্বরে বলে উঠল, মহারাজ, মহারাজ, আপনি কোথায়? আমি শিয়রের দিকে দাঁড়িয়েছিল। আমি ঝুঁকে পড়ে আমার হাতখানা তার কাঁধে রাখতে সে তার 2 হাত দিয়ে তা ধরে বলল, মহারাজ, মহারাজ, পরমেশ্বর আমাকে ডাকছেন, আমাকে যেতে হবে। তারপর 2 হাত জোর করে মাথায় নুইয়ে সে বলল, পরমেশ্বর, পরমেশ্বর, আমি আসছি। আমি যখন তাকে আবার বিছানায় শুইয়ে দিলুম তখন তার আর প্রাণ নেই। বোধহয় সব জাতের শখানেক লোক উপস্থিত ছিল। সবাই চামারির শেষ কথাগুলো শুনেছিল। তাদের মধ্যে একজন অজানা লোক ছিল। তার কপালে চন্দনের তিলক, তাতে তার জাত বোঝা যায়। আমি যখন শীর্ণ দেহটিকে খাটিয়ায় নামিয়ে রাখলুম, সেই আগন্তুকটি তখন জানতে চাইল যে মৃত ব্যক্তি কে। যখন বলা হলো যে সে হচ্ছে চামারি, তখন লোকটি বলল, অনেক কাল ধরে যা খুঁজেছিল এতক্ষণে তা পেলুম। কাশীর প্রধান বিষ্ণু মন্দিরের একজন পুরোহিত আমি। আমাদের প্রভু সেখানকার প্রধান পুরোহিত ঠাকুর ওই লোকটির সৎ কার্যের কথা শুনে একে খুঁজে বের করে তাঁর কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, যাতে তিনি এর একটু দর্শন পেতে পারেন। আমি এখন আমার প্রভুর কাছে ফিরে গিয়ে তাকে বলবো যে চামারি মারা গিয়েছে। চামারিকে যে কথা বলতে শুনলুম তাও তাকে বলবো। তারপর হাতের পুটুলিটি মাটিতে রেখে পায়ের চপ্পল খুলে ফেলে সেই ব্রাহ্মণ পুরোহিত খাটিয়ার পায়ের দিকে গিয়ে সেই মৃত অস্পৃশ্য ব্যক্তিকে প্রণাম জানালো। চামারির মতো করে অন্ত্যেষ্টিক্রিয়া মোকামাঘাটে আর কখনো কারো হবে না। সকল সমাজের সব সম্প্রদায়েরই লোক, উচ্চ নীচ, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, অস্পৃশ্য খ্রিস্টান নির্বিশেষে তাতে যোগদান করেছিল। একদিন যে বন্ধুহীন অবস্থায় নানা অযোগ্যতার বোঝায় ভারাক্রান্ত হয়ে এসে উপস্থিত হয়েছিল, তারপর সকলে শ্রদ্ধাভাজন এবং অনেকের ভালোবাসার পাত্র হয়ে বিদায় নিল। তাকে শেষ সম্মান দেখাতে এসেছিল সবাই। আমাদের খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুসারে
চামারি ধর্মশূন্য বর্বর লোক মাত্র। ভারতের অস্পৃশ্যদের মধ্যেও তার স্থান ছিল সকলের নিচে। কিন্তু সে যেখানে গিয়েছে, আমার যদি সেখানে যাবার সৌভাগ্য হয়, তাহলে আমি আর কিচ্ছু চাইব না।